ঢাকার আকাশ তখনও বিপ্লবের উত্তাপে কাঁপছে। লাখো মানুষের চোখ নিবদ্ধ একটি নির্দিষ্ট মঞ্চের দিকে। ক্যামেরার ফ্ল্যাশলাইটগুলো অবিরাম জ্বলছে আর নিভছে। মঞ্চে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু সবার চোখ আটকে গেল তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। পরনে তার সিগনেচার খাদি পাঞ্জাবি, মুখে এক স্মিত আত্মবিশ্বাসী হাসি। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিতে কোনো দৃশ্যই কাকতালীয় নয়, একটি ছবি হাজারো শব্দের চেয়েও বেশি কথা বলে। আজ তারেক রহমানের পাশে ডক্টর ইউনূসের এই দণ্ডায়মান অবস্থান কোনো সাধারণ ফ্রেমবন্দি মুহূর্ত ছিল না। এটি ছিল পুরো বিশ্বের কাছে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর কাছে ছুড়ে দেওয়া এক অদৃশ্য ভূ রাজনৈতিক ভূমিকম্প। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চায়ের কাপে আর কূটনৈতিক করিডোরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাষ্ট্রপতি কে হচ্ছেন? 5 আগস্টের এই মঞ্চ যেন সেই প্রশ্নের এক বিশাল অব্যক্ত ইশারা। যারা রাজনীতির পেছনের খেলাটা বোঝেন তারা এই দৃশ্য দেখেই বুঝে গেছেন আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হয়তো স্বপ্ন দেখেছিল বর্তমান সরকার ব্যর্থ হলে ডিসেম্বরের দিকে তারা আবার কোনো না কোনোভাবে পেছনের দরজা দিয়ে দেশের রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু 5 আগস্টের মঞ্চে ডক্টর ইউনূসের এই উপস্থিতি তাদের সেই স্বপ্নে একেবারে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা খুব ঠান্ডা মাথায় হিসাব কষে বলছেন, ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতির মতো সাংবিধানিক শীর্ষ পদে আসীন থাকেন, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চান্স শুধু শূন্য নয়, সেটি হবে অনেকগুলো শূন্য। কেন? কারণ ডক্টর ইউনূস এমন এক আন্তর্জাতিক দেয়াল, যাকে টপকে বা পাশ কাটিয়ে কোনো পরাশক্তির পক্ষে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয়। ভারত বা অন্য কোনো দেশ যদি হাসিনাকে দিয়ে আবার কোনো অরাজকতা সৃষ্টির পায়তারা করে, তবে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন এই মানুষটি। তার উপস্থিতি মানেই পশ্চিমা বিশ্বের শর্তহীন সমর্থন এবং আন্তর্জাতিক কূটনীতির এক অভেদ্য বর্ম। ডক্টর ইউনূসকে নিয়ে যারা 10 লাখ গালি দেন বা সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন, তারা আসলে আন্তর্জাতিক ভূ রাজনীতির গভীরতা সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা জানেন না এই মানুষটির শেকড় কোথায় গিয়ে ঠেকেছে। বইয়ের পাতায় বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা প্রচুর পড়াশোনা করেন তারা জানেন পৃথিবীতে এমন কিছু প্রকাশিত এবং অপ্রকাশিত সংঘ বা সিক্রেট সোসাইটি রয়েছে যারা আসলে আড়াল থেকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, এটা অত্যন্ত রূঢ় এক বাস্তবতা। বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, শান্তি এবং ক্ষমতার পালাবদল এই সবকিছু যদি 200 জন মানুষের ইশারায় নিয়ন্ত্রিত হয়, তবে নিশ্চিতভাবে জেনে রাখুন সেই 200 জনের এলিট ক্লাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই একজন। তার এই গ্লোবাল নেটওয়ার্ক এবং প্রভাব এতটা বিশাল যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইতেও অনেক বেশি পাওয়ারফুল বা ক্ষমতাধর। নরেন্দ্র মোদী হয়তো একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে পশ্চিমা লবিতে এবং গ্লোবাল এলিটদের ড্রয়িং রুমে ডক্টর ইউনূসের যে অ্যাক্সেস বা প্রবেশাধিকার রয়েছে তা মোদীর নেই। ডক্টর ইউনূস এমন এক ক্ষমতার কেন্দ্রে বিলং করেন যেখান থেকে নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক কূটনীতিতে ট্রাবল বা বিপদে ফেলার ক্ষমতা তিনি রাখেন। সেখানে শেখ হাসিনা বা অন্য কোনো আঞ্চলিক নেতা তো তার কাছে নিছকই গিনিপিগ বা পরীক্ষার পাত্র ছাড়া আর কিছুই নয়। ডক্টর ইউনূসের এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বা ক্ষমতার ভিত্তিটা কি? এর উত্তর লুকিয়ে আছে তার অর্জনের ঝুলিতে। পুরো পৃথিবীতে আমেরিকান, নন আমেরিকান এমন মানুষের সংখ্যা শত শত কোটি, কিন্তু এই শত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি এমন একটি দুর্লভ রেকর্ডের অধিকারী যা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। এই 10 জন ব্যক্তি একই সাথে পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। আর হ্যাঁ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই 10 জন এলিট ক্লাবের একজন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা, বিশ্বব্যাংক বা IMF এর প্রধানরা তাকে শুধু সম্মানই করে না, তাকে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কের একজন অপরিহার্য অংশ বলে মনে করেন। তিনি যখন কোনো কথা বলেন তখন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত সবাই সেটা মনোযোগ দিয়ে শোনে। অনেকেই একটি ভুল হিসাব কষেন। তারা ভাবেন ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজেই ক্ষমতা থেকে নামানো সম্ভব, কিন্তু বাস্তব সত্য হলো প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যদি নিজে থেকে ক্ষমতা না ছাড়তেন, তবে পৃথিবীর কারো বাপের ক্ষমতা ছিল না তাকে সেই পদ থেকে নামানোর। তিনি স্বেচ্ছায় দেশের স্বার্থে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই ক্ষমতার পালাবদলে অংশ নিয়েছেন। তিনি যে লেভেলে বিলং করেন, যে গ্লোবাল স্ট্যাটাস তিনি ধারণ করেন, সেখানে একটি দেশের প্রধান হওয়া বা রাষ্ট্রপতি হওয়া তার জন্য অত্যন্ত ছোট ব্যাপার। তিনি অ্যাকচুয়ালি বিশ্ব পরিচালনাকারী প্রধান 200 নাগরিকদের একজন, কিন্তু তারপরও তিনি যখন দেশের প্রয়োজনে মাতৃভূমির সংকটে নিজের গ্লোবাল স্ট্যাটাসকে একপাশে সরিয়ে রেখে বঙ্গভবনের দায়িত্ব নিতে রাজি হন, তখন বুঝতে হবে এটি তার ক্ষমতার মোহ নয়, এটি তার দেশপ্রেম। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান
রহমান খেলেছেন তার জীবনের সেরা রাজনৈতিক চালটি। তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর দেশকে যদি ভারত আর চীনের আগ্রাসী থাবা থেকে বাঁচাতে হয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একজন সুপার হেভি ওয়েট ঢাল দরকার যাকে ভেদ করার সাহস কারো নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির অদূরে একটি অতি গোপন একচেটিয়া প্রাইভেট ক্লাব। এই ক্লাবের সদস্য পদ টাকা দিয়ে কেনা যায় না। এখানে বসেন তারা যারা বিশ্বের অর্থনীতি এবং ক্ষমতার সুতো নাড়েন। ঘরের পরিবেশটা ধোঁয়াটে আভিজাত্যে ভরপুর। বিশাল আকৃতির চামড়ার সোফায় বসে আছেন কয়েকজন মানুষ। তাদের সামনে রাখা একটি স্ক্রিনে ভেসে আছে বাংলাদেশের 5 আগস্টের সেই মঞ্চের ছবিটা। তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর ইউনূসের হাসি মুখ। তারা চালটা দিয়ে দিয়েছে। সোফায় বসা এক প্রবীণ বিলিয়নিয়ার তার সিগারেটের ছাই ছেড়ে শান্ত গলায় বললেন। পাশের জন একটু হেসে বললেন, সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিল্লি ভেবেছিল ঢাকা এখনো তাদের পকেটে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ঢাকার হাতে এমন এক তাস আছে যা তাদের পুরো বোর্ডটাকেই উল্টে দিতে পারে। ইউনূস ইজ নট জাস্ট আ ম্যান, হি ইজ অ্যান ইনস্টিটিউশন। প্রথম ব্যক্তিটি স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, তিনি যদি বঙ্গভবনে বসেন তবে ওই দেশটাকে আর কেউ ছুঁতে পারবে না, না দিল্লি না বেইজিং। ঢাকা এখন আমাদের ডিরেক্ট রাডারে চলে এসেছে। দে আর প্লেয়িং ইন দ্য বিগ লিগ নাও। ওয়াশিংটনের ওই অভিজাত ঘরে যখন এই কথাগুলো বলা হচ্ছে, তখন হাজার মাইল দূরে ঢাকার আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বঙ্গভবনের বিশাল ফটকের ওপর দিয়ে ভোরের সূর্যটা উঁকি দিচ্ছে। বাতাসে উড়ছে লাল সবুজ পতাকা। এই পতাকা আর কোনো অসহায় নতজানু রাষ্ট্রের প্রতীক নয়। এটি এখন এমন একটি দেশের প্রতীক যার দাবার বোর্ডে বসে আছে বিশ্বের অন্যতম সেরা মাস্টার মাইন্ডরা। একসময় যারা এই দেশটাকে গিনিপিগ ভেবে নিজেদের ইচ্ছামতো কাটাছেঁড়া করতে চেয়েছিল, আজ তারা বুঝতে পারছে গিনিপিগ তারা নয়, গিনিপিগ আজ সেই ষড়যন্ত্রকারীরা নিজেরাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম আর অভিজ্ঞ রাষ্ট্রনায়কদের এই নতুন মেলবন্ধন এক অদৃশ্য লৌহ প্রাচীর গড়ে তুলেছে। দিল্লির মসনদে হয়তো আজ হতাশার দীর্ঘশ্বাস, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন অজেয় অহংকারের সূর্যোদয়। যে দেশ বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে, যে দেশ কখনো কারো দাসত্ব মেনে নেয় না, রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক ক্ষমতার এই স্নায়ুযুদ্ধে বাংলাদেশ আজ এক অপ্রতিরোধ্য বিজয়ী। আর এই বিজয়ের গল্প তো মাত্র শুরু হলো।